বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অনলাইন ক্লাসের জারণ বিজারণের যে অংশটুকু আজকে আলোচনায় নিয়ে এসেছি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন, এবং এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। প্রিভিয়াস ক্লাসে আমরা দুটি উদাহরণ দেখেছিলাম এবং এর বেসিক কিছু টপিকসগুলো আমরা দেখেছি। প্রথমত কথা হচ্ছে যে আগের ক্লাসটা না করলে এই ক্লাসটা বুঝতে পারা সম্ভব না, কারণ প্রিভিয়াস ক্লাসে এর বেসিক সম্বন্ধে এবং জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন সম্বন্ধে কিভাবে আসলে নিয়মগুলি পালন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাই আজকে কিন্তু সেটার অ্যাপ্লিকেশান হবে। তাই তুমি যদি আগের ক্লাসটা না করে থাকো তাহলে এই ক্লাসটা বোধগম্য হওয়াটা একটু টাফ হয়ে যাবে। তাই আমি এইটুকু বলবো, তোমরা আগের ক্লাসটা অবশ্যই করে নিতে হবে, তারপরে এই ক্লাসটা, ঠিক আছে? একটু হওয়াটা একটু টাফ হয়ে যাবে। নেট প্রবলেম এখন কি ঠিক আছে কিনা সেটা একটু জানিয়ে দিও আমাকে। এখন একটু কমেন্টে জানাও যে নেট প্রবলেম কি এখনও আছে কিনা। আরও দু একজন একটু জানাও যে নেটের এখন কোনো প্রবলেম আছে কিনা। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও। বরাবরের মতো আমরা আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন, সেটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। আমরা এখন যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সে আমরা প্রবেশ করে যাচ্ছি। একটু খেয়াল করো, আমাদের মূলত আজকের আলোচনার অংশ দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন, জারণ বিজারণ অংশ পড়ছি আমরা। এই জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন করতে হয়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় জারক এবং বিজারক ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে বিক্রিয়া সম্পাদন করে, কিন্তু এই ক্ষেত্রে জারক কর্তৃক ইলেকট্রন গৃহীত হয় এবং বিজারক কর্তৃক ইলেকট্রন দান হয়। তো এই দান এবং গ্রহণ সমান সংখ্যক হতে হয়, অর্থাৎ জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বিজারক ঠিক ততগুলো ইলেকট্রন দান করে। এই দান এবং গ্রহণ কিভাবে সমতা করতে হয় তার পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে। কিন্তু আসলে যখন বিক্রিয়কগুলো চেঞ্জ হয় তখন কিছু নিয়মেরও বা কিছু পদ্ধতিগত কিছু পরিবর্তন থাকে, সেই পরিবর্তনগুলোই আমরা আলোচনা করছি। এবং প্রত্যেকটা বিক্রিয়ার কিছু না কিছু পার্থক্য আছে, এই জন্য আমি ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো একটু আমরা আলোচনায় আসি। দেখো, তাহলে সমতা সাধন পার্ট 2 আমরা পার্ট 1 প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা এখানে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো উদাহরণ 3। এর আগে যেহেতু 1 এবং 2টা উদাহরণ করেছি, এখানে আমরা উদাহরণ 3 নাম্বার দিয়েছি। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস লবণের বিক্রিয়া সমতা সাধন। খুব ভালো করে তুলে নাও তোমরা। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে ফেরাস লবণের বিক্রিয়ার সমতা সাধন, এইটা আমরা করব। কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু খাতায় এটা একটু নোট করে নাও। আশা করছি তোমাদের প্রশ্নটা তোলা হয়ে গেছে। এবার আমরা এখানে গত ক্লাসে যেটুকু দেখিয়েছিলাম যে অম্লীয় করার কথা অথবা
জারিত করার কথা থাকলে সেই মাধ্যমে তোমাকে অ্যাসিড নিতে হবে। এবং অ্যাসিড হিসেবে আমরা যে কোনো অ্যাসিড ব্যবহার করতে পারি, তবে একটু খেয়াল রাখার বিষয়, এখানে ফেরাস লবণ হিসেবে বলে দিয়েছি, স্পেশালি কিন্তু বলা নাই যে এখানে আয়রনের লবণটা সেটা সালফেট লবণ, ক্লোরাইড লবণ না নাইট্রেট লবণ, এটা কিন্তু উল্লেখ করা নাই। তবে এইটুকু বলে থাকি তোমাদেরকে, যদি উল্লেখ করা না থাকে তাহলে তুমি যে কোনো লবণ ধরে নিতে পারো। অর্থাৎ ক্লোরাইড লবণ তুমি যদি ধরো, তাহলে এখানে অম্লীয় মাধ্যম হিসেবে ক্লোরাইড যুক্ত অ্যাসিড নিতে হবে। তাহলে আমরা যদি ফেরাস ক্লোরাইড নিই লবণটা, তাহলে HCl মাধ্যম হিসেবে অ্যাসিড নেব। আর যদি সালফেট লবণ নিই, তাহলে সালফিউরিক অ্যাসিডকে মাধ্যম হিসেবে নেব। সো একটু দেখে নিই আমরা। তাহলে অম্লীয় কে কে থাকবে? দিস ইজ K2Cr2O7, এর নাম পটাশিয়াম ডাইক্রোমেট। এখন অম্লীয় করার কথা থাকলেই অ্যাসিড নিতে হবে। সবচেয়ে অ্যাসিড মানে কি? সালফিউরিক অ্যাসিড, রাসায়নিক দ্রব্যের রাজা, এটাকে আমি নিলাম। এরপরে ফেরাস লবণ বলতে ফেরাস সালফেট নেব। জলদি তুলে ফেলো। তাহলে আমরা অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া। এখানে তোমাদেরকে আমি গত ক্লাসে আগের উদাহরণ নাম্বার 2-এ তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ছিল। শুধুমাত্র এটা জারক, এটা বিজারক, আর এটা ঘটক বা মাধ্যম বলেছিলাম, তাই না? তাহলে এটা অম্লীয় মাধ্যমে কাজ করছে, এবং এটা বলেছিলাম বিজারক এবং জারকের যত ধাতু থাকবে, তার মানে এখানে 3টা বিক্রিয়ক, উৎপাদ কিন্তু 4টা পাবে। এটা মনে রাখা খুব টাফ ব্যাপার। কিন্তু আমরা যদি এখানে এই টেকনিকটুকু অ্যাপ্লাই করি যে জারক এবং বিজারকের ধাতু যারাই থাকবে অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে যুক্ত হবে, তাহলে এভাবে আমরা অর্ধেক বা অধিকাংশ উৎপাদ কিন্তু পেয়ে যাব। খেয়াল করি তাহলে, পটাশিয়াম যদি সালফেটের সাথে যুক্ত হয় পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম যদি সালফেটের সাথে যুক্ত হয় ক্রোমিক সালফেট, ফেরাস ছিল সে আবার সালফেটের সাথে যুক্ত হবে, তাহলে আগের সালফেট আর এই সালফেট মিলে কি ঘনত্ব বেড়ে যাবে, তখন ফেরিক সালফেট হবে। খেয়াল করি তাহলে, একটু লিখে ফেলো সুন্দর করে। এখান থেকে তাইলে পাবো আমরা পটাশিয়াম সালফেট পাবো, দেন ক্রোমিক সালফেট পাবো, এছাড়া আমরা আরেকটা পাবো কি বলতো, ফেরিক সালফেট। এই 3টা আমরা অটোমেটিক্যালি প্রোডাকশন পেয়ে যাই। এরপরে আরেকটা সুন্দর ডায়লগ থাকে, সেই ডায়লগটা কি ছিল বলতো? জারক পদার্থের অণুতে যে অক্সিজেন আছে আর এই যে ঘটক বা মাধ্যমের যে হাইড্রোজেন আছে, এরা দুইজন মিলিত হয়ে পানি গঠন করে। তাহলে এখানে আমরা দিস ইজ পানি গঠন করলাম। জারণ বিজারণ বিক্রিয়ায় জারক এবং বিজারক এটা চিহ্নিত করার পরে উৎপাদ গঠন করেছি আমরা। এখন এখানে দেখতে হবে যে তোমাকে কোন অংশের ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়েছে। অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ বর্জন করেছে তাদের জারণ মানের চেঞ্জ হবে, আর যাদের বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মান সেম থাকে তারা স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন, অর্থাৎ তারা খেলার মাঠে থাকবে কিন্তু তাদের ক্যারিয়ারের কোনো আপ অ্যান্ড ডাউন হবে না। শুধুমাত্র ব্যাটিং বোলিংয়ে যারা অংশগ্রহণ করে তাদেরই কিন্তু ক্যারিয়ারের আপ ডাউন হয়। তাই দর্শকদেরকে আমরা কোথায় পাঠাই? গ্যালারিতে পাঠাই। বিক্রিয়ার মূল অংশে, খেলার মূল অংশে মাঠে রাখি না, তাই না বলো তো? ওকে, সো তাহলে এখানে তোমাদেরকে বলেই দিয়েছিলাম কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। দর্শকায়ন কারা হতে পারে এটা একটু মনে রাখতে হবে তোমাকে। কারা হয় বলো তো? দর্শকায়ন পটাশিয়াম হতে পারবে, সোডিয়াম হতে পারবে, মানে এরা আয়ন হিসেবে। ক্লিয়ার? সালফেট, ক্লোরাইড, এরা দর্শকায়ন হবে। তাহলে এখানে আমরা একটু পরিচিত যেহেতু আগে থেকে হয়েছি, তাই আমরা পাবো এখানে পটাশিয়াম দর্শকায়ন, বিকজ অফ পটাশিয়ামের জারণ মান +1। কয়টা আছে? 2টা পটাশিয়াম আছে। আমি আগেও বলেছি পটাশিয়াম কয়টা আছে সেটা বিষয় না, একটার সাপেক্ষে জারণ মান হিসাব করতে হয়। তার মানে কি, একটা পটাশিয়াম +1, এটাই তুমি দেখবে। এখানে দেখো তো একটা পটাশিয়াম কত, দিস ইজ অলসো +1, যতগুলো থাকবে তত দিয়ে গুণ দিব, ঠিক আছে। আবার দেখো তো সালফেট এখানে কত, -2,
তাহলে এখানেও সালফেট দেখো -2, সব জায়গাতে সালফেট -2। তার মানে এখানে যেহেতু আগের ক্লাসে বলেই দিয়েছি যে সালফেট দর্শক আয়ন হয়, পটাশিয়াম দর্শক আয়ন হয়, প্রমাণ দেখিয়েছি। আগের ক্লাসটা প্রয়োজনে আরেকবার একটু দেখে নিবে। তাহলে আমরা এখান থেকে ঠাস ঠাস করে দর্শক আয়নগুলোকে পাঠিয়ে দিই। দেখো পটাশিয়াম দর্শক আয়ন +2 নিয়ে সে আয়নিত হবে, তাহলে নিশ্চয়ই এখানে ক্রোমেট ডাইক্রোমেট -2 থেকে যাবে। ঠিক তাই এখান থেকে সালফেট দর্শক আয়ন হিসেবে যাবে, এখান থেকেও সালফেট দর্শক আয়ন হিসেবে যাবে, এখানকার পটাশিয়ামও দর্শক আয়ন, সালফেটও দর্শক আয়ন। তাই তো এটা নাম দিয়েছিলাম এতিম সন্তান, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক তাই এখান থেকে ক্রোমিয়াম এবং সালফেটের মধ্যে সালফেট দর্শক আয়ন, তাহলে সালফেট তার যোজ্যতা 2 নিয়ে চলে যাবে। এটা বোঝানোর জন্য বলছি। টোটালি আসলে ব্যাপারটা আমাদের কি, সালফেট হচ্ছে টোটাল চার্জ হচ্ছে 3 × 6, আর এখানে ক্রোমিয়াম হলো কি +6। এই মিলে আমরা বোঝানোর জন্য যে ক্রোমিয়াম এখানে 3+ থাকবে তার যোজনী, তাই এখানে 3 কে রাখলাম আর 2 কে সালফেটের সাথে পাঠালাম। অনুরূপভাবে এখানেও ব্যাপারটা একই রকমভাবে, যদি সালফেট দর্শক আয়ন হিসেবে যায় তাহলে আমাদের কি কি আয়ন থেকে গেল দেখো একটু। এখানে থেকে যাবে, এটা যদি +2 হয়, এটা -2 ছিল নিশ্চয়ই, দিস ইজ -2 বা 2 ঠিক কিনা। সো এখানে লিখো Cr2O7 2-। এখানে কি থাকবে, নিশ্চয়ই হাইড্রোজেন আয়ন থাকবে। এখানে অ্যাসিড থেকে নিশ্চয়ই কি অ্যাসিড বিয়োজিত হইলে সালফেট এবং কি হাইড্রোজেন আয়ন। এরপর এখান থেকে সালফেট 2- চলে যাবে, তাহলে আয়রন 2+ এখানে থাকবে। এরপরে এখান থেকে আমরা দেখি এতিম সন্তানের কেউই থাকে না, বাবা মা দুজনই ওপরে চলে গেছে। এরপরে কি হলো, ক্রোমিয়ামের সালফেট চলে গেছে, তাহলে ক্রোমিয়াম এখানে 3+ রয়ে গেছে। এরপর আয়রনের সালফেট দর্শক আয়ন হিসেবে চলে যাবে, তাহলে আয়রন এখানে 3+ রয়ে যাবে, আর দিস ইজ এখানে পানি থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়নিত সমীকরণ। এইটুকু কারো কোনো অসুবিধা আছে কি না সেটা আমাকে একটু নোটিশ করো। যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু নোটিশ করো। যারা আগের ক্লাস করনি তারা আজকে লাইভ করো না, ঠিক আছে? কারণ কিছু বুঝতে পারবে না। আগের ক্লাসটা করে এসে তারপরে এই ক্লাসটা করতে হবে। থ্যাংক ইউ। আশা করি প্রবলেম হবে না, কারণ গতদিনই এর মূল অংশটুকু ক্লিয়ার করেছিলাম। আজকে আমি দৌড়াতে পারবো ইনশাল্লাহ, কারণ গতদিন আমি খুব বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করেছি। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে তাহলে আমাদের জারক এবং বিজারক অংশগুলোকে আলাদা করে লিখতে হবে। তাহলে জারক অংশ কোনটা? দিস ইজ Cr2O7 2-, এইটা। এখান থেকে তৈরি হয়েছে কোনটা বলতো? ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয়। এছাড়া এর সাথে থাকবে, জারকের সাথে থাকে মাধ্যম, দিস ইজ প্রোটন, এবং জারক এবং দিস ইজ প্রোটনের বিক্রিয়া উৎপন্ন হয়, দিস ইজ এখান থেকে পানি উৎপন্ন হয়। তাই জারক মিশ্রণের সাথে বা জারকের বিক্রিয়ার সাথে প্রোটন থাকে এবং পানি থাকে। এবার দ্বিতীয় অপশনে তাহলে কি থাকবে দেখো তো। দ্বিতীয় অপশনে থাকবে এখান থেকে Fe2+ থেকে Fe3+ তৈরি হয়, এইটুকু। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াকে সেপারেট করে লিখেছি। ঠিক আছে কথা? ওকে। এখন এখানে আরেকটা জিনিসও মনে রাখবে যে আমরা কেন অ্যাসিডের পার্টকে আমরা জারকের সাথে রাখছি, বিকজ অফ অ্যাসিডও জারক, দিস ইজ অলসো জারক। ক্লিয়ার? তার মানে কি, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমেট আয়ন, দিস ইজ অলসো এখানে জারণের মানে কি জারকের ভূমিকায় অবতীর্ণ। ঠিক আছে? সো তাহলে একটু এবার দেখবো যা যা টেকনিক বলেছিলাম। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা এখানে দেখতে হবে বিক্রিয়কে ক্রোমিয়ামের জারণ মান কত। বিক্রিয়কের ক্রোমিয়ামের জারণ মান কত, একটু সাইড নোট একটু করে আসি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ক্রোমিয়াম Cr2O7 2-, এখানে যদি আমরা ক্রোমিয়ামের জারণ মান বের করতে চাই তাহলে 2x মাইনাস অক্সিজেন কত বলো তো, -2 × 7, আর যেহেতু চার্জিত পার্টিকেল তাই সমান চিহ্নের ওপরে -2।
এবারে টোয়াইস এক্স ইজ ইকুয়াল ওপারে চলে গেলে +12 হবে, এখানে -14 ছিল ওপাশে -2, তাহলে এক্স এর মান কিন্তু +6 পাবো। আচ্ছা বলো তো এক্স এর মান +6 মানে কি? এটা একটা ক্রোমিয়ামের জারণ মান +6 পেলাম না বলো তো? এটা কি একটা ক্রোমিয়ামের? কিন্তু আমাদের কিন্তু খেয়াল করো এখানে ক্রোমিয়াম আছে দুইটা, সেটা পরে দেখব। একটার যা পরিবর্তন হবে দুইটার সেটা দ্বিগুণ হবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই। এইটুকু তাহলে সবাই বুঝতে পেরেছি আশা করছি, কারণ এটা খুবই বেসিক কনসেপ্ট, আগেই পড়িয়েছি। এখন চলে আসছি, দেখো এবার তুমি এইটুকু চিন্তা করো, এইটুকু আগে চিন্তা করো। আমি বোঝানোর জন্য জাস্ট এটাকে একটু মিনিমাইজ করছি। হ্যাঁ, আবার নিয়ে আসবো, টেনশন নিও না, আবার নিয়ে আসবো। এখানে ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম কত বলো তো? পেলাম আমরা +6। একটা ক্রোমিয়াম তুমি এখানে কত পেয়েছো? +3। তাহলে চার্জ আমাদের +6 থেকে +3 হয়েছে। প্রমোশন না ডিমোশন? অবশ্যই ডিমোশন, কারণ এখানে ধনাত্মক চার্জ কমেছে। তাহলে নিশ্চয়ই ইলেকট্রন কয়টা গ্রহণ করেছে বলো তো? এই প্রসেসিং এর জন্য নিশ্চয়ই তাকে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। একটা ক্রোমিয়াম +6 থেকে একটা ক্রোমিয়াম 3+ গঠনের সময় 3টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। কিন্তু ব্যাপার কি, ক্রোমিয়াম এখানে আছে কয়টা? 2টা। তাহলে প্রথমে আগে পরমাণু সমান করতে হবে, কিন্তু ক্রোমিয়াম উৎপাদে কয়টা হয়ে আছে? একটা। তাহলে তোমাকে কি করতে হবে? এখানেও 2টো বানাতে হবে। তাহলে এটা 2, তাহলে ওটাকেও 2 বানালাম। একজন যদি 3টা গ্রহণ করে, 2 জন মিলে এবার কয়টা গ্রহণ করবে বলো তো ইলেকট্রন? নিশ্চয়ই 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে স্টেপ বাই স্টেপ বুঝালাম তোমাকে। একটা ক্রোমিয়াম +6 থেকে একটা ক্রোমিয়াম +3, 3টা ইলেকট্রন গ্রহণ করেছিল। এবার ক্রোমিয়ামের পাশে 2টা, ওপারেও বানালাম 2টা, 2 জন মিলে কয়টা? 6টা গ্রহণ করলো। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে, একটু জানাও ক্লিয়ার হয়েছে কিনা, ঝটপট একটু কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা এখন এবার একটু দেখি, তাহলে আমাদের জারকের অংশটুকু কমপ্লিট হয়েছে। এবারে যদি দেখি আমরা, এখানে আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে। নর্মালি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ধনাত্মক চার্জের বারণ, তাহলে কয়টা ইলেকট্রনের ছাড়ন? একটা ইলেকট্রনের ছাড়ন। কিন্তু কি বলেছিলাম মনে মনে বলো? এইটুকু বলেছিলাম যতগুলো ইলেকট্রন গ্রহণ হবে ঠিক ততগুলোই ত্যাগ করতে হবে অন্য পার্টিকেলকে। তাহলে এখানে একটা ফেরাসের সর্বোচ্চ ইলেকট্রন ছাড়ার ক্ষমতা একটা। তাহলে আমি যদি 6টা ইলেকট্রনকে এখান থেকে ছাড়াতে চাই, তাহলে নিশ্চয়ই 6টা ফেরাস লাগবে, 6টা ফেরিক উৎপন্ন হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন কি করব? সামেশন করব, যোগ করব। তাহলে যোগ করলে কি পাবো দেখি একটু। যোগ করলে নিশ্চয়ই আমাদের এখানে 6টা প্লাস 6টা মাইনাস এইটুকু মিলে যাবে, চলে গেল। কি থাকলো তাহলে হিসাব করি একটু? এখানে থাকলো Cr2O7, 2 মাইনাস থাকলো, এরই সাথে থাকলো প্রোটন। ও সরি, একটা জায়গায় একটু মিসিং করে ফেলেছি, দেখো তো এই জায়গাটাতে কি আমরা প্রোটনের এবং কি পানির সমতা করিনি। তবে সারা জীবন একই রকম কথা, আমরা এর আগে প্রোটন এবং পানির যেভাবে সমতা করেছিলাম একইভাবে। কীরকম বলো তো? জারক পদার্থের অণুতে অক্সিজেন থাকবে যতটি, পানি হবে ততটি, পানি হবে যতটি, প্রোটন হবে তার ডবলটি। তার মানে কি ডবল যদি করি তাহলে 7 গুণ কত? 14। হিসাব ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, তাহলে জারক পদার্থের অণুতে অক্সিজেন যত, পানির অণু হবে তত, পানি যত, প্রোটন তার ডবল। হয়ে গেল, হিসাব শেষ। ওকে, এবার একটু চলে আসি। তাহলে এবার প্রোটন এখানে 14টা পেলাম, যোগ এবার দেখো তো Fe কয়টা আছে? 2+ 6টা। এবার তাকাবে খুব সুন্দর করে, উৎপাদ গঠন করলো, কি কি থাকলো? 2টা Cr3+ হইল, যোগ 6টা Fe3+ পেলাম, তার সাথে
পানির অণু পেলাম কয়টা? 7টা। এই পর্যন্ত তুমি সমাধান করতে পারলে দিস ইজ 100% বিজ্ঞানসম্মত এবং বিশুদ্ধ সমীকরণ। এখানে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। কিন্তু যখনই আমরা যাদেরকে আইনিত করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম দর্শকায়ন, তাদেরকে যখন ফেরত নিয়ে আসবো তখন আবার একটু মানে মাঝে মধ্যে ঝামেলা হতেই পারে। তখন উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যায়, তবে সব বিক্রিয়ার ক্ষেত্রে না। যেমন প্রিভিয়াস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আবারও একটা নতুন সংখ্যা দিয়ে গুণ করে সমতা করে নিতে হয়েছিল, কিন্তু এক্ষেত্রে দেখবো আমরা যে তেমনটা প্রয়োজন হয় কিনা। তাহলে এখন এই পর্যন্ত আমরা রাখলেও আমি ফুল মার্কস পাবো, কিন্তু সেক্ষেত্রে দর্শকায়নটা নিয়ে আসলে কি হয় সেটা একটু দেখি। দেখো তো এখানে ক্রোমেট, ডাইক্রোমেটের সাথে কে ছিল? পটাশিয়াম ছিল। তাহলে তুমি জাস্ট প্রথম লাইনটা দেখে দেখেই তুমি হুবহু এখানে নিয়ে আসতে পারো, যদিও বা তুমি বুঝেই যাবে। সো এখানে কি নাই সেটা আমাদের মনে থাকবে। এখানে নাই পটাশিয়াম, K2Cr2O7। তাহলে পটাশিয়াম যেহেতু চলে আসলো ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর চার্জ থাকলো না, আয়ন থাকলো না। এবার বলো তো এই প্রোটনটা কিসে কনভার্ট হয়? প্রোটনটা কনভার্ট হয় সালফিউরিক অ্যাসিডে, H2SO4। কারণ এর আগে প্রোটনটাকে পেয়েছিলাম কি সালফিউরিক অ্যাসিডকে বিয়োজিত করে। সো তাহলে এটা পেলাম। এখন পরে আমরা সমতা করব, অসুবিধা নাই, কিন্তু আগে করলেও অসুবিধা নাই। তাহলে প্রোটন আছে 14টা। তাহলে আমার সালফিউরিক অ্যাসিড কয় অণু? 1 অণু সালফিউরিক অ্যাসিড থেকে প্রোটন পাওয়া যায় কয়টা? 2টা। তাহলে আমি 14টা প্রোটন পাওয়ার জন্য 7 অণু সালফিউরিক অ্যাসিড নিতে হবে। এবার এর সাথে কে আছে বলো তো? এর সাথে আছে দিস ইজ ফেরাস সালফেট। ফেরাস সালফেট কয়টা? 6টা। 6টা ফেরাস সালফেট। এরপর উৎপাদে চলে আসি। উৎপাদে ক্রোমিয়ামের সাথে আসলে কে ছিল? সালফেট ছিল। কিন্তু এই ক্রোমিয়ামের সালফেট যখন সংকেত লিখবো আমরা, তখন দেখো CrSO4 এখানে হয় 3, ক্রোমিয়ামের যোজনী 3, সালফেটে যায়। এবার দেখো তো এখানে যে 2, এই 2টাকে কিন্তু আমরা এইরকমভাবে সামনে না দিয়ে এইভাবে সাবস্ক্রিপ্ট আকারে লিখলেও কিন্তু ক্রোমিয়ামের সংখ্যা 2 হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমার এই যৌগের টোটালি যোজনীর ফরম্যাটটাও পূরণ হচ্ছে। তার মানে এখানে যে 2 ছিল সেই 2টাই কিন্তু সাবস্ক্রিপ্ট আকারে চলে এসেছে। ক্লিয়ার? তাই সামনে আর 2 দিয়ে আমার সমতার প্রয়োজন নাই, কারণ ক্রোমিয়াম 2টা তো হয়ে গেছে। ওকে, এরপর তাহলে কি পাবো আমরা দেখি। এরপরে আমাদের পাওয়া যাবে এখানে ফেরিক সালফেট। আচ্ছা বলো তো Fe2SO4, এইভাবে যখন আমরা ফেরিক সালফেট লিখবো টোটালি আয়রন কয়টা হতে হবে বলো তো? 6টা। কিন্তু তুমি এখানে 2 গুণিতক আকারে লিখে ফেলেছো যেহেতু, তাই এখানে 6 লিখে দিই, তাহলে 6 দুগুণ 12 হয়। তাহলে আমরা সিস্টেমেটিকভাবে এই সংখ্যাগুলোকে রূপান্তর করে লিখতে হবে। 3 দিলেই দেখো 3 দুগুণ 6 হয়ে গেল। এরপর যার কথা মনে থাকে না আমাদের, সে হচ্ছে এতিম সন্তান। সেই এতিম সন্তান, কারণ এই আয়নিত সমীকরণে এতিম সন্তান বলতে পটাশিয়াম সালফেট এর 2টা পার্টি দর্শকায়ন হওয়ার কারণে এর কেউই কিন্তু দ্রবণে থাকে না, অস্তিত্বে থাকে না এই সমীকরণে। এই জন্য এদেরকে মনে করে একটু নিয়ে আসতে হবে এতিম সন্তানকে। ক্লিয়ার? তাহলে এতিম সন্তান হিসেবে পটাশিয়াম সালফেট আছে, যোগ পানি আছে। পানি কয় অণু বলো তো? পানি আছে এখানে দিস ইজ 7 অণু। এবার আমরা একটু খেয়াল করে দেখব যে সব দিকে আমাদের সমতা বিধান হয়েছে কি না, একটু খেয়াল করব আমরা। এটা নিয়ে আসার পর আমাদের সবগুলো উপাদান আছে কিনা এবং সবগুলো উপাদানের সমতা হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে। পটাশিয়াম 2টা, ওই পাশে পটাশিয়াম 2টা, তারপর ক্রোমিয়াম 2, তারপরে দেখো তো প্রোটন হচ্ছে 7 দুগুণ কত? 14, ওই পাশেও 7 দুগুণ 14। আয়রন 6টা, আয়রন 6টা হয়েছে। সালফেট মোট গুণে দেখো, সালফেট হচ্ছে 7 আর 6 কত? 14, এখানে 3টা, এখানে হচ্ছে 3 3 9, তাহলে 9 3 কত? 12। আর দিস ইজ কোথাও কি মিসিং আছে নাকি দেখো তো? 7 6 13, ও ঠিকই আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে কত? দিস ইজ 3 9 12 আর 1 13 মিলে গেছে। ঠিক আছে, ওকে। তার মানে এটা একেবারে পারফেক্টলি মিলে গেছে, এখানে আর কোনো সমস্যা নাই। তাহলে দিস ইজ, এইটা হচ্ছে আমাদের খুবই একটা পারফেক্ট সমীকরণ, পরীক্ষায় বেশ আসে। তা তোমরা আরেক পলক একটু দেখে নাও, কোনো জায়গাতে যদি প্রবলেম ফিল হয় সেটা আমাকে একটু জিজ্ঞেস করো, আমি সেখানে আবার ক্লিয়ার করব।
আমাকে একটু জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কি না। ওকে, তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি আশা করছি। থ্যাংক ইউ। তাহলে আমরা এরকমভাবে আরও কিছু উদাহরণে যাচ্ছি। প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু একটু স্পেশালিটি আছে, তাই আমি অধিকাংশ উদাহরণগুলো তোমাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বিষয়টা আরও অনেক সহজ হবে। তাহলে এখানে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমতা করা, এটাও একটা ব্যাপার ছিল এখানে, ঠিক আছে? এবার তোমরা সুন্দর করে হেডিংস দাও। এক্সাম্পল 4, উদাহরণ 4। আচ্ছা, আমরা এখানে একটু দেখব, খুব সুন্দর করে দেখবে। লিখো অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে এর সাথে একই রকম কয়েকটা বিক্রিয়ক, একই রকম একই স্টাইল। যেমন আমরা এখান থেকে দিতে পারি কার সাথে, দিস ইজ H2O2, অথবা এর পরিবর্তে H2C2O4 অক্সালিক অ্যাসিড। ওকে, দেখো H2O2 হাইড্রোজেন পার অক্সাইড অথবা অক্সালিক অ্যাসিড, এই দুইটার রূপান্তর একই রকমের। এর বিক্রিয়ার সমতা সাধন, এই দুজনের মধ্যে শুধুমাত্র একটুই আলাদা। কি আলাদা সেটা একটু বোঝানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। একটু তোমরা তুলে নাও প্রশ্নটা, যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড অথবা অক্সালিক অ্যাসিড, দুইটার প্রসেসিং একই। আমি যদি তোমরা না পারো তাহলে আমি অবশ্যই দুটোই করে দিব, ঠিক আছে? তবে এইটুকু আগে তুলে নাও। তোলা হয়ে গেলে একটু ডান লিখে দাও। তোমরা একটু ফাস্টলি লিখে দাও, বিকজ অফ এখন আমাদের যেহেতু গত ক্লাসে আমরা মূল থিমগুলো শিখে ফেলেছি, এখন আমরা খুব ফাস্টলি আগাতে পারবো। ওকে, আচ্ছা, এখন খুব সুন্দর করে দেখো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। শুধু একটু মনে রাখতে হয়, বিক্রিয়া শেষে আসলে কে কিসে পরিণত হয়। যেমন তোমরা একটু খেয়াল করো তো, ফার্স্ট রিয়াকশানে আমরা দেখেছিলাম স্ট্যানাস স্ট্যানিক হবে, আর ফেরাস ফেরিক হবে, বা ফেরিক থেকে ফেরাস হবে। এই রূপান্তরগুলো তোমাকে জানতে হবে। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে সে ম্যাঙ্গানিজ 2+ গঠন করবে। আবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম +6 থেকে ক্রোমিয়াম 3+ গঠন করবে। ঠিক তাই এখানে এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং অক্সালিক অ্যাসিড, এরা জারণ বিজারণ বিক্রিয়া শেষে কে কি উৎপন্ন করে, এটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে প্রসেসিং একই। কেমন দেখো, হাইড্রোজেন পার অক্সাইড থেকে উৎপন্ন হয়, লিখো হাইড্রোজেন পার অক্সাইড, এটা থেকে উৎপন্ন হয় অক্সিজেন। তার মানে উৎপাদে অক্সিজেন পাবো। আর এই অক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়, লিখে রাখো তোমরা, তাহলে বিষয়টা তোমাদের কাছে সহজ লাগবে। উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে এখান থেকে উৎপন্ন হয় হাইড্রোজেন পার অক্সাইড থেকে উৎপন্ন হবে অক্সিজেন, আর অক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। দেখে একটু লেখো। তাহলে বিক্রিয়কটা লিখে ফেলতে হবে। বিক্রিয়কটা লিখলে দিস ইজ কার্বনোফর, লিখে ফেলো। এবার অম্লীয় কথাটা লেখা আছে, অধিকাংশ ক্ষেত্রেই সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করি আমরা, কারণ সালফিউরিক অ্যাসিড রাসায়নিক দ্রব্যের রাজা।
তার মানে ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। ওকে, সো লিখে ফেলো সালফিউরিক অ্যাসিড। এরই সাথে আমরা ফার্স্ট কি দেবো বলো তো? দিস ইজ কোনটা দেবো বলো তো, তোমরা বলো। আচ্ছা, অক্সালিক অ্যাসিড, অক্সিজেন আগে দিই, ঠিক আছে? আচ্ছা, অক্সালিক অ্যাসিড দিই, H2C2O4 বড়টাই করে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দুটোই করে দেবো, টেনশন নাই। এখন একটু খেয়াল করব আমরা। প্রথমত তোমাকে জারক আর বিজারক চিহ্নিত করতে হবে। তাহলে একটাকে আমি চিনতে পারলে অপরটাকে অটোমেটিক্যালি বলে দিতে পারবো। যেমন এটা মার্কামারা জারক, প্রসিদ্ধ জারক, তাই না বলো তো? দিস ইজ এই পাগলা জারক। তাহলে নিশ্চয়ই এটা বিজারক হিসেবে কাজ করবে। একটা জারক আর একটা বিজারক, একটা পাত্র আর একটা পাত্রী, তাহলে এ পাগলা কি ঘটক? দিস ইজ এটা তাহলে মাধ্যম, বিক্রিয়ার মাধ্যম। কি মাধ্যম? অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম এটা। আচ্ছা, এখন এখানে খুব ভালো করে একটু চিন্তা করি আমরা, আমাদের জন্য সহজ হয়ে এসেছে, কারণ আমরা অলরেডি কে বিক্রিয়া শেষে কি উৎপন্ন হবে সেটা আমরা জানি। জারক এবং বিজারকের ধাতুগুলো অ্যাসিডের ঋণাত্মক অংশে যুক্ত হবে। এখন জারকেই শুধু ধাতু আছে দুইটা, পটাশিয়াম এবং কি ম্যাঙ্গানিজ। বিজারকে কোনো ধাতু নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বিজারকের কোনো অংশ অ্যাসিডের ঋণাত্মক অংশে যুক্ত হচ্ছে না। তাহলে যারা যারা হচ্ছে তাদেরকে লিখে ফেলি। দেখো, পটাশিয়াম যদি যুক্ত হয় অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে, সালফেটের সাথে, তাহলে পটাশিয়াম সালফেট হবে। ম্যাঙ্গানিজ যুক্ত হলে ম্যাঙ্গানিজ সালফেট হবে। এরপরে ডায়লগ কি ঝেড়েছি দেখো, সব সময় মনে রাখবে, অক্সালিক অ্যাসিড থেকে কি তৈরি হবে, উৎপন্ন হবে কি উৎপাদে? কার্বন ডাই অক্সাইড। আর যদি হাইড্রোজেন পার অক্সাইড নিতাম তাহলে অক্সিজেন পেতাম। সো এখান থেকে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড পাবো উৎপাদ। আর পরের ডায়লগটা কোনটা বলো তো? জারক পদার্থের অক্সিজেন, জারক পদার্থের অক্সিজেন আর ঘটকের হাইড্রোজেন মিলে, এরা দুজন মিলে পানি গঠন করবে। কি গঠন করে? পানি। সো তাহলে আমরা এখানে পানি লিখে ফেললাম। তাহলে আগের বিক্রিয়ার সাথে এই বিক্রিয়ার তফাৎটুকু শুধু এইটুকুই পেয়েছি। এর আগে ফেরাস সালফেট ছিল, ফেরাস থেকে ফেরিক সালফেট হয়েছিল, আর এবার অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। লিখে ফেলো সবাই। এটুকু বুঝলাম কিনা? যদি বোঝা হয়ে থাকে একটু ডান লিখে দাও। সবাই একটু ডান লিখে দাও যদি হয়ে থাকে। তোমাদেরকে আরেকটু কথা বলি, যদি কোথাও বুঝতে না পারো সেই জিনিসটা একটু পয়েন্ট আউট করবে, আমাকে একটু নোটিশ করবে যে এই জায়গাটা বুঝলাম না, ঠিক আছে? হয়ে গেলে একটু ডান লিখে দাও। ওকে, আচ্ছা, এখন এবার তাহলে আমাদের কাজ কি? আগের মতোই কাজ, তাই না বলো তো? আগের মতো কাজ মানে কি? অপ্রয়োজনীয় দর্শকায়ন এদেরকে আমরা সরিয়ে ফেলবো আমাদের মূল অংশ থেকে, মাঠের মধ্যে থেকে, ক্রিজ থেকে এদেরকে সরিয়ে ফেলে গ্যালারিতে বসিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে কে কে আমরা জানি? পটাশিয়াম দর্শকায়ন, এইগুলো পটাশিয়াম দর্শকায়ন পাঠিয়ে দেবো। তারপর সালফেট দর্শকায়ন পাঠিয়ে দেবো। আবার একটু খেয়াল করে দেখো, এখানে একটা কথা মনে রাখবে যে দ্রবণে এটাও অ্যাসিডিক এটাও অ্যাসিডিক, কিন্তু এটা বিজারকের ভূমিকায় অবতীর্ণ, তাই না বলো তো? কিন্তু বোথ আর অ্যাসিড যখন বিয়োজন হয় দ্রবণে, কিন্তু এখান থেকেও প্রোটন থাকে এখান থেকেও প্রোটন থাকে, দুইটা প্রোটন মিলে এক জায়গায় হয়, ঠিক আছে? তা সেক্ষেত্রে আমাদের এখানে এই অংশের প্রোটন থাকবে, এই অংশেরও প্রোটন দ্রবণে থাকবে, তাহলে বাকিটুকু কি? অক্সালেট আয়ন হবে। তাহলে এবার একটু দেখি, তাহলে এখান থেকে থাকবে কি? MnO4 মাইনাস থাকবে, কারণ এখানে পটাশিয়াম +1 সে দর্শক আয়নের ভূমিকায় থাকবে। এরপর এখান থেকে থাকবে আমাদের মোট প্রোটন, তবে এখানে শুধু প্রতিনিধিত্বকারী প্রোটন লেখা হয় এবং বিক্রিয়া শেষে মোট কতগুলি লাগবে সেটা লাস্টে সমতা করে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আমরা প্রোটন লিখলাম যে এখানে অ্যাসিড থেকে প্রোটন বিয়োজিত হবে। এবার অক্সালিক অ্যাসিড থেকে যদি প্রোটন বিয়োজিত হয়ে দ্রবণে চলে আসে, তাহলে এখানে কি থাকে দেখো, এটা +1 গুণন 2, তাহলে অক্সালেট এইটুকু -2 হবে আয়ন। তাহলে এখানে আমরা লিখে ফেললাম C2
O4 এই প্রোটন বিয়োজিত হয়ে মোট অ্যাসিডিক প্রোটনে এখানে সংযুক্ত হবে। সো তাহলে এটা 2 মাইনাস হবে, এর নাম অক্সালেট আয়ন। কি আয়ন? অক্সালেট আয়ন। এখান থেকে এবারে দেখো, এখান থেকে পটাশিয়াম, দিস ইজ, আমরা জানি পটাশিয়াম এটাও দর্শক আয়ন, সালফেটের দর্শক আয়ন, এতিম সন্তান বলেছিলাম, এতিম। এরপর ম্যাঙ্গানিজ থেকে সালফেট দর্শক আয়ন চলে গেলে দিস ইজ মন 2 থাকে এখানে, তারপরে কো 2 থাকে, আর দিস ইজ হো 2ও তো থাকবেই। বুঝলাম কিনা একটু বুঝে নিই, একটু জানিয়ে দাও বুঝেছো কিনা। না জানালেও আমি বুঝবো তোমরা বুঝেছো, বিকজ অফ খুবই ইজিভাবে বলেছি। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় ধাপে কাজ কি? দ্বিতীয় ধাপে কাজ জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াকে সেপারেট করে লেখা। তাহলে জারণ এবং বিজারণ এই অংশটুকুকে আমরা সেপারেট করে লিখব। দেখো MnO4 মাইনাস, এখান থেকে উৎপন্ন হয় Mn2 প্লাস। জারকের সাথে অ্যাসিডিক পার্ট থাকে, প্রোটনকে রাখলাম, এবং কি থাকে? দিস ইজ জারক বিক্রিয়ায় পানি থাকে, কারণ এখানে প্রোটন আর হাইড্রোজেন থাকার কারণে এই বিক্রিয়াতেই পানি উৎপন্ন হয়। এরপর দ্বিতীয় পার্ট দেখো, সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টে কি পাবো আমরা? এখানে C2O4 2 মাইনাস থেকে উৎপন্ন হয়েছে CO2, এইটুকু কাহিনী। এই আগেরটা প্রথম, এটা আমাদের ইজি ব্যাপার, আগে শিখেছি, কিন্তু এটা ফার্স্ট টাইম পাচ্ছি। এটারও কাহিনী আছে, এটা শিখতে হবে, নয়তো শুধুমাত্র দেখলে বুঝতে পারবে না তুমি। এটা আমি বুঝিয়ে দিলে সহজ হবে। তো ফার্স্ট কাজ দেখো, এইটা আমরা দ্বিতীয় বিক্রিয়াতে করেছিলাম, উদাহরণ নাম্বার 2-এ কিন্তু এইটা আমাদের করা হয়েছে। আবারও রিপিট হোক, আরেকবার রিভিশন হোক, ক্লিয়ার? ওকে, দেখি এখানে ম্যাঙ্গানিজের জারণ মান থাকে +7 থেকে হয়েছে +2। কিভাবে সম্ভব? যদি 5টা ইলেকট্রন গ্রহণ করে তবেই সম্ভব। কথা ক্লিয়ার? এটুকু আমরা করে ফেলেছি। এইবার কাজ কি করতে হয়? জারক পদার্থের অণুতে অক্সিজেন যতটি, পানি হবে ততটি, পানি হবে যতটি, প্রোটন হবে তার ডবলটি, 8টি। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার নিশ্চয়ই? ওকে, তাহলে এটা নিয়ে আমার আর কোনো সে নাই, বিকজ এটা আগেও বলেছি, আরেকবারও বললাম, খুব সহজ। এবার অক্সালেট থেকে কার্বন ডাই অক্সাইড, এইটার জন্যে অবশ্যই তোমাকে একটু চিন্তা করতে হবে, একটু রাফ করতে হবে। দেখো প্রথমবার আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো C2O4 2 মাইনাস থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। আমি 2বার করে দেখাবো যেন তুমি খুব সহজেই বুঝতে পারো। তাকাও, খুব সুন্দর করে তাকাবে। এখানে আমাদের এই কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হয়েছে, এখানে জারণ মান হচ্ছে কার্বনের +4, বিকজ অফ অক্সিজেন -2 গুণন 2, এ হচ্ছে -4, তাহলে অবশ্যই কার্বন +4। কিন্তু এখানে এই কার্বন বিক্রিয়া করার পূর্বে তার অক্সিডেশন স্টেট কত আছে সেটা তো জানতে হবে তোমাকে। সেখানে একটু বের করে ফেলি। দেখো তো, এখানে যদি বের করি, এটা 2টা আছে, 2x। অক্সিজেন হচ্ছে কত? -2, 4টা আছে। আর যেহেতু আয়নিত, তাই সমান চিহ্নের পরে আমরা কত লিখলাম? -2 লিখলাম। এবার দেখো তো, 2x = -8, ওপারে গেলে দিস ইজ +6 হয়ে যাবে, তাই না? তাহলে x এর মান দিস ইজ +3 পাবো আমরা। একটা কার্বন, কয়টা কার্বন? এখানে x বলতে আমরা একটা কার্বনকে বুঝছি, তার মানে কার্বনের জারণ মান +3 কোন যৌগে? এইটা অক্সালেট আয়নে। এখানে যে অক্সালেট আয়ন আছে, এখানে একটা কার্বনের জারণ মান +3, আর কার্বন ডাই অক্সাইড গঠন করার সময় জারণ মান তার বৃদ্ধি পেয়ে হচ্ছে +4। তাহলে এখন একটা জারণ মান বৃদ্ধি পাচ্ছে। তো এইটাকে আর একটু ভেঙে বুঝাই আমি তোমাদেরকে। দেখো তো, তাহলে কি পাবো আমরা? আরেকবার লিখছি, হ্যাঁ। C2O4 2 মাইনাস থেকে
CO2 উৎপন্ন হচ্ছে। এবার বোঝানোর জন্য আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি তোমাকে। এখানে কার্বন কয়টা? একটা। এখানে কার্বনকে আমি একটাকে বানিয়ে নিচ্ছি, হ্যাঁ, বোঝানোর জন্যে। তোমরা বুঝতে পারবে না, আমি পারলাম, ঠিক আছে। দিস ইজ, এখানে একটু তাকাও, এটা হচ্ছে কার্বন একটা বিবেচনা করলাম, কারণ আমরা জারণ মান কার্বনের একটার সাপেক্ষে বের করেছি। তাহলে একটা কার্বনের জারণ মান যদি +3 হয়, আর এখানে একটা কার্বনের জারণ মান +4 হয়, তাহলে ইলেকট্রনিক চেঞ্জ কতটুকু? আসলে ইলেকট্রনিক চেঞ্জ কতটুকু সেটা একটু দেখো। তাহলে এখানে কার্বন যদি আমরা, তার মানে ইলেকট্রন একটা ছাড়ন, তার মানে একটা ধনাত্মক চার্জের বারণ। কিন্তু অক্সালেট আয়নে কার্বন থাকে দুইটা, তাই তোমাকে সমতা করে এখানেও বানাতে হবে দুইটা। তখন দুইজন মিলে ইলেকট্রন ছাড়বেও কয়টা? দুইটা। কথা কি ক্লিয়ার হইল? তাহলে আমাদের একটার জারণ মান +3 থেকে একটা +4, এখানে যেহেতু দুটো কার্বন থাকে, এখানে উৎপাদেও কার্বন দুটো বানালাম, দুইজন মিলে দুটো ইলেকট্রন ছাড়লো। এই হচ্ছে মূল এখানকার ট্রিক্স। তাহলে আমি আরেকবার ওখানে দেখাবো, খেয়াল করি, দেখো একটু। তাহলে আমি আবারও তোমাদের সুবিধার্থে এখানে একটা লিখে নিচ্ছি। এক কথা তিনবার বলছি, এক কথা তিনবার বলছি, এর আগে দুইবার বললাম, এবার এখন একবার বলছি, খেয়াল করো। এখানে নিশ্চয়ই কার্বন হচ্ছে আগে একটা বিবেচনা করলাম +3, এখানে একটা কার্বনের কত? +4। প্রথম কাজ হচ্ছে জারণ বিজারণ সমতার প্রথম কাজ, আগে পরমাণু সংখ্যা সমতা করতে হবে, কারণ পরমাণু সংখ্যা সমতা না হলে টোটাল ইলেকট্রনের সমতা হবে না। এখানে তুমি দেখো, তাহলে পরমাণু এখানে মূল যৌগের সংখ্যা তো দুইটা, তাই এখানে একটা কার্বন আছে, এখানে আমরা দুটো বানালাম। এবার একজন ইলেকট্রন গ্রহণ করে একটা ইলেকট্রন ছাড়ন ঘটে, তাই না? তাহলে এবার কার্বন কয়জন? দুইজন। দুইজন মিলে কয়টা ছেড়েছে? দুইটা। কথা কি ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একবার একটু জানাও সবাই, প্রত্যেকে জানাও। প্রত্যেকে আমাকে একটু জানাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। তাহলে আমি সামনের অংশে যাব, বা কোনো প্রবলেম থাকলে কোন অংশে প্রবলেম সেটাও একটু জানাও আমাকে। প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি খুব স্লোলি এবং বেশ ডিটেলসভাবে বলার চেষ্টা করেছি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে এইবার একটু দেখো, এখানে একটা কাহিনী জমে গেছে, কারণ এখানে ত্যাগকৃত এবং গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা সমান হয়নি। ত্যাগকৃত এবং গ্রহণকৃত ইলেকট্রনের টোটাল যে সংখ্যা, এ 5টা খাবে, এ 2টো ছাড়বে, তাহলে এটা দিয়ে কোনোদিনই সমতা আসবে না। তাহলে এইরকম যদি কখনো ঘটনা ঘটে, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, উপযুক্ত সংখ্যা দিয়ে উভয়কে গুণ করে সমতায় নিয়ে আসতে হবে। তার মানে আমরা ইলেকট্রনের সংখ্যা যদি সমতা করতে চাই, তাহলে একটু খেয়াল করো তো, তাহলে তোমাকে কি কাজটা করতে হবে? 1 নং সমীকরণকে তোমার 2 দিয়ে গুণ করতে হবে, আর 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করতে হবে না? উভয়কে যদি স্যাটিসফাই করতে চাই, তাহলে এটা 5 দিয়ে একে গুণ দাও, এর 2 দিয়ে ওকে গুণ দাও, তাহলে তো সমান হয়ে যাবে, হবে কি না? ওকে, তাই যদি হয় তাহলে আমরা যে কাজটা করব, 1 নং গুণন কত? 2, তারপরে কি হবে? 2 নং গুণন 5, এই কাজটুকু আমাকে করতে হবে, এইটুকু। তাহলে তোমরা খাতাতে করবে, আমি এখানে জাস্ট একবার কপি করে নিচ্ছি, দেখো জাস্ট কপি করে নিচ্ছি, তোমরা পারবে না, তোমরা খাতাতে পুনরায় লিখে নেবে, ঠিক আছে? যত বারবার লিখবে, স্টেপ বাই স্টেপ থাকলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। নয়তো তুমি এখানে যদি গুণ করে দাও, এক সময় 1 মাস পর 2 মাস পর যখন এই খাতাটা দেখবে, তখন কিন্তু তুমি বুঝবে না যে কিভাবে এই সংখ্যাটা আসলো। কিন্তু 2টা স্টেপে লেখা থাকলে প্রথমে 5 ছিল, তারপরে 2 দিয়ে গুণ করে 10 হয়েছে, এটা কিন্তু তোমার বোধগম্য হবে। তাই অলসতা করো না, লিখে নাও আরেকবার। আমি এখানে লিখে নিলাম কিন্তু, দিস ইজ ওকে। এখন আমি যদি এইটাকে প্রথমটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমি এখানে যে সংখ্যাটা পাবো, এর সামনে পাবো 2,
এটা ছিল কত বলো তো 8, তাহলে 2 দিয়ে গুণ করলে আমার এর সামনে আসবে 16, দিস ইজ 16। এটা ছিল 5, তাহলে এটার সামনে আমার টোটালি আসবে কত 10, দিস ইজ 10। এবার এর সামনে হবে 2, আর এটা ছিল 4, এটার সামনে নিশ্চয়ই তাহলে কত হবে বলো তো, দিস ইজ 8 হবে। তাহলে প্রথম সমীকরণ আমার কমপ্লিট। এবার দ্বিতীয় সমীকরণকে গুণ দিব 5 দিয়ে, তাহলে 5 দিয়ে যদি গুণ দিই তাহলে দেখো তো কথাটা কেমন আসে। দিস ইজ এখানে এটা হচ্ছে 5 দিয়ে গুণ দিয়েছি, এটা তাহলে 5 দুগুণ কত হবে বলো তো, 10 হয়ে যাবে এটা। এরপর এখানে 2 ছিল, 5 দিয়ে গুণ করলে এখানেও নিশ্চয় কত হবে, 10 হবে। দিস ইজ এখানেও 10 হয়ে যাবে। ওকে, খুব দারুণ হয়ে গেছে, নো টেনশন, আর কোনো টেনশন নাই। এখন দেখো ত্যাগকৃত ইলেকট্রন 10টা, গ্রহণকৃত ইলেকট্রনও 10টা, এই যে এইটুকু 10 and 10 হয়ে গেছে। তাহলে এটাকে একদম কোরবানি করে দিই, কোরবানি করে দিলে তাহলে থাকবে কি দেখো, যোগ করে ফেলি, কাহিনী আছে আরও, লিখে ফেলো। দিস ইজ এখানে থাকলো 2টা ম্যাঙ্গানেট আয়ন থাকলো, তার সাথে 16টা প্রোটন অ্যান্ড 5টা C2O4 মাইনাস অক্সালেট আয়ন, অ্যান্ড দেন এখানে পাচ্ছি আমরা 2টা মন্টু, তাই না বলো তো। তারপরে কি পাচ্ছি, 10টা কোটু, আর কয়টা হটুও দেখো তো, পানি কয়টা, দিস ইজ 8টা পানি। এইটুকু পর্যন্ত করতে পারলেই তোমার সাকসেস, তার মানে তুমি এইটুকু পর্যন্ত নিয়ে আসতে পারলেই এনাফ। এইটুকুর কোনো জায়গাতে কোনো অসুবিধা আছে কিনা সেটা একটু জানাতে হবে তোমাদেরকে, একটু জানিয়ে দাও। এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা জানাও। থ্যাংক ইউ, তোমাদের বেশ রেসপন্স ভালো পাচ্ছি। আমিও চেষ্টা করছি খুব ধীরস্থিরভাবে, একদম খুব সুন্দর করে সব কিছু ক্লিয়ার করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আর কোনো জায়গাতে যদি এমন হয় তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি এগেইন ভিডিওটাকে পজ করে আর একবার একটু দেখে নিবে, ঠিক আছে? তাহলে দেখবে একদম ঝকঝকা ফকফকা। হ্যাঁ, আচ্ছা, আর একটু কাজ বাকি আছে এটার, এইটুকু আমি দিতে পারলে এনাফ আমার হয়ে গেছে। এরপরে আর কিছু না করলেও অসুবিধা নাই, কিন্তু এখান থেকে একটু দেখার দরকার আছে যে দর্শক আয়নগুলোকে যদি নিয়ে আসি, দর্শক আয়ন স্পেকটেটর আয়ন, সেগুলোকে নিয়ে আসলে তখন আবার উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করা লাগতে পারে, আবার নাও লাগতে পারে, একটু দেখার দরকার আছে। এখানে কে ছিল দেখো তো, ম্যাঙ্গানিজের সাথে কে ছিল, নিশ্চয়ই এখানে ছিল পটাশিয়াম, এই যে পটাশিয়াম, তাহলে ওদেরকে আমরা আবার ফেরত নিয়ে আসি। ওকে, দিস ইজ KMnO4, কিন্তু সমতা বিধান করার পর এর সামনে তাকিয়ে দেখো কত এসেছে, দিস ইজ 2 এসেছে। এবার এটা নিশ্চয়ই প্রোটনটা পেয়েছি আমরা, দিস ইজ এটা কার প্রতিনিধিত্ব করবে, সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিড আগে লিখো, এবং এখানে আগেই কিন্তু আমরা যে সালফিউরিক অ্যাসিডের প্রোটন হচ্ছে 16টা পাওয়ার জন্য 8 অণু, সেই 8 অণু আমরা নেব না, আগে একটু এখানে বক্স লিখে রাখলাম, বক্স রাখলাম, কারণ আছে, কাহিনী আছে, আগে 8 লিখে দিও না, ঘটনা প্রবাহ আছে। ওকে, এবার দেখো তো এখান থেকে আমরা অক্সালিক অ্যাসিড থেকে মূলত সালফিউরিক অ্যাসিডের সাথে প্রোটন হিসেবে আয়নিত হিসেবে সামগ্রিক প্রোটন কিন্তু এখানে আমরা নিয়েছি। তাহলে এই অক্সালিক অ্যাসিডও কিন্তু এবার কি হবে, প্রোটনগুলোকে সংযুক্ত করে নেবে। তাহলে যদি এখানে প্রোটনকে বিবেচনা করি, তাহলে দেখো তো H2C2O4 এ রূপান্তর হবে যখন দর্শক আয়ন সহ লিখবো আমরা। এবং একটু চিন্তা করে দেখো তো, এখানে এই অক্সালিক অ্যাসিড এক অণু থেকে প্রোটন নির্গত হয় 2টা, তাহলে তুমি এখানে 5 সামনে আছে, তাহলে নিশ্চয়ই এখানে 5 আমরা গুণ করে দিলাম, তাহলে 5 দুগুণে টোটাল প্রোটন কয়টা, 10টা। এরপর দেখি এখানে আসবো, আর একটু কথা আছে। এবার দেখো তো এই ম্যাঙ্গানিজ যে 2+, এই ম্যাঙ্গানিজ 2+, এটা নিশ্চয়ই ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে। কয় অণু আছে সামনে, 2। এরপর দেখো
কার্বন ডাইঅক্সাইড কয় অণু? 10 অণু K2 অ্যান্ড 8 অণু H2O। দিস ইজ এখান থেকে 8টা পানি। এবার যার কথা মনে থাকে না আমাদের, সেই বাবুটা হচ্ছে এতিম সন্তান। এতিম সন্তান কে বলতো? দিস ইজ পটাশিয়াম সালফেট। নিশ্চয়ই তোমাদের খেয়াল থাকার কথা, কারণ এই যে দেখো আমরা এতিম সন্তান আমি আগের থেকে লিখে দিয়ে রেখেছি, এতিম সন্তান, ঠিক আছে? এর বাবা মা দুজনই আসলে থাকে না, এই জন্য ওদের কথা কেউ মনে রাখে না। আমাদের সমাজে বাবা মা না থাকলে কেউ কাউকে মনে রাখে না, ঠিক আছে? একটু দেখো, তাহলে এইটুকু পর্যন্ত আমরা কমপ্লিটলি বুঝেছি আশা করছি। এখন একটা কাজ বাকি আছে, খেয়াল করো তো। আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিডে এখানে কোনো প্রোটন এখনো দিইনি, সংখ্যা দিইনি, অণুর সংখ্যা দিইনি। মূলত এখানে যে প্রোটনটা পাওয়া যায়, দেখো তো, যখন আমরা আয়োনাইজড করলাম, এই প্রোটনটা আসলে কোথায় কোথায় থেকে এসেছে? এই যে অক্সালিক অ্যাসিড থেকেও এই প্রোটনটা এসেছে, সালফিউরিক অ্যাসিড থেকেও প্রোটনটা এসেছে। মোট প্রোটন কিন্তু 16টা। মোট প্রোটন কয়টা? 16টা। এখন আমাকে একটু বলো, তুমি বিয়ের বরযাত্রী যখন আসবে, বরকে বেশি প্রায়োরিটি দেবে না ঘটককে বেশি প্রায়োরিটি দেবে? এখন কন্যাপক্ষ যদি দেখাচ্ছে বরের চাইতে ঘটককে বেশি খাতির করে, আর যদি বর রাগ করে যদি বিয়ের আসর থেকে উঠে চলে যায় যে ঘটকের সাথে তোমরা বিয়ে দাও, আমার দিকে কোনো খেয়াল নাই, শুধু ঘটকের দিকেই খেয়াল, তাইলে কিন্তু হবে না। তাহলে এখানে ব্যাপারটা দেখো, অক্সালিক অ্যাসিড এটাতে ছিল আমাদের, দিস ইজ পাত্রী, এটা পাত্র, আর এটা ঘটক ছিল, তাই না? এখানে প্রোটন কিন্তু অক্সালিক অ্যাসিড এবং কি সালফিউরিক অ্যাসিড দুটো থেকেই মোট 16টা এসেছে। তাহলে আগে প্রায়োরিটি কাকে? আগে প্রায়োরিটি কাকে? পাত্রকে, অর্থাৎ এটা বিজারক পদার্থ। তাহলে একে আমাদের মূল আগে প্রোটন সমতা দিয়ে যা বাঁচবে তারপর ঘটককে দিতে হবে। তার মানে এখানে আমরা যে হরহামেশা ভুল করি, এখানে যদি 8 × 16 এখানে লিখে দিতাম প্রথমেই, তাহলে কিন্তু তোমার হাইড্রোজেন আর কোনোভাবে মিলাতে পারতে না, কারণ এখানে মোট প্রোটন 16টা, অক্সালিক অ্যাসিড এবং কি সালফিউরিক অ্যাসিড দুটো থেকে এসেছে। কিন্তু এখানে প্রায়োরিটি বেশি হচ্ছে কার বলো তো? অক্সালিক অ্যাসিডের। সেই অক্সালিক অ্যাসিড মোট কয় অণু? 5 অণু। তাহলে 5 অণু থেকে কি 5 × 2 = 10টা টোটাল প্রোটন তুমি পাবে না? তাহলে প্রোটন এখানে 16টার মধ্যে এ ক্যাপচার করে নিয়েছে 10টা, তাহলে বাকি থাকে আর কয়টা? 6টা। তাহলে 6টা প্রোটন পাওয়ার জন্য কয় অণু সালফিউরিক অ্যাসিড লাগে? 3 অণু। তাই এখানে আলটিমেটলি হবে 3। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে আরেকবার বলছি, দেখো এখানে টোটাল প্রোটন কয়টা? 16টা। তাহলে 16টার জন্য সালফিউরিক অ্যাসিড নর্মালি লাগতো কত? 8টা, কিন্তু এই প্রোটন তো শুধু সালফিউরিক অ্যাসিড থেকে আসে নাই, বিয়োজিত হয়েছে অক্সালিক অ্যাসিড থেকেও। আর অক্সালিক অ্যাসিড যেহেতু এখানে মূল বিক্রিয়ক, আর সালফিউরিক অ্যাসিড এখানে মাধ্যম, সো এই মূল বিক্রিয়ককে আগে স্যাটিসফাই করতে হবে। তাহলে 5 × 2 = 10টা আমাদের প্রোটন এখান থেকে অক্সালিক অ্যাসিড থেকে মূলত এখানে নির্গত হয়েছিল, আর বাকি থাকে কয়টা? 6টা। তাহলে কয় অণু সালফিউরিক অ্যাসিড থেকে? 3 অণু সালফিউরিক অ্যাসিড থেকে। এইবার তুমি একটু গুনে দেখো, দেখো সব কিছু খাপে খাপ মর্জিনার বাপ মিলে গেছে, ঠিক আছে? যদি কারো অসুবিধা থাকে একটু জানাও আমাকে। ক্লিয়ার হয়েছে কিনা একবার একটু জানিয়ে দাও। নো অসুবিধা, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও শিখে ফেলেছি। এখন শুধুমাত্র চেঞ্জ কোথায় জানো? সকল ফরম্যাট ঠিকই থাকবে, সকল ফরম্যাট ঠিক থাকবে। এখানে অক্সালিক অ্যাসিডের জায়গাতে শুধু যদি আমি অক্সালিক অ্যাসিডের জায়গাতে শুধু হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করি, তাহলে চেঞ্জ কোন জায়গাতে দেখো, একটু খুব সুন্দর করে দেখবে। জাস্ট আমি রিভিউ করে দিচ্ছি, তোমরা পরে এটা মিলিয়ে নেবে, নিজে হোমওয়ার্ক করবে। তাকাও, এখানে আমাদের শুধু চেঞ্জ আসবে হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে H2O2। দেখো আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করব,
তোমরা পরে এটা খাতাতে নিজে নিজে আগে করবে, জাস্ট আমি এইটুকু চেঞ্জ করব, ঠিক আছে? কোন জায়গাটাতে চেঞ্জ করছি দেখো, দিস ইজ কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে এখানে শুধু কার্বন বাদ দিয়ে অক্সিজেন হবে। আচ্ছা, যে যে জায়গায় চেঞ্জ করতে হবে আমি সেই সেই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। এখানে লিখে দেবো আবার, দিস ইজ, এখানেও লিখে দেব, এখানেও লিখে দেব। আচ্ছা, দিস ইজ অলসো এখানেও। এখন দেখি একটু কোথায় কি চেঞ্জ করলাম। এখানে ছিল C2O4 2-, এখানে আসলে হাইড্রোজেন পার অক্সাইড থেকে ঠিক অনুরূপভাবে দেখো, এই প্রোটন যদি এখানে চলে আসে তাহলে নিশ্চয়ই এখানে অক্সিজেন 2- হবে, তাই না? তাহলে এখানে দিস ইজ ও চেঞ্জ করে দিয়েছি, কি দিস O2 2-, এখানে O2, দিস ইজ 5, ঠিক আছে? ও 2 দিয়ে গুণ করেছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে কত ছিল? 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 5, ঠিক আছে। আচ্ছা, এক কথায় একটু হেবিজিবি হয়ে গেছে।